প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকের রূপান্তরের সত্যে আমাদের প্রিয় মুখ, আমাদের লেফটেন্যান্ট কর্নেল প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন এবং তিনি আমাদের সাথে মাঝে মধ্যে আসেন এবং আপনারা জানেন আজকে আমি স্যারের সাথে কথাগুলো বেসিক্যালি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে বিষয়গুলো, তার মধ্যে একটা হলো জুলাই সনদ। তো প্রথমেই আমার দর্শকদের জন্য একটু আপনার কাছে জানতে চাই, আসলে এই জুলাই সনদ বিষয়টা কি, এটা নিয়ে যদি একটু আপনি ব্রিফ করতেন, তারপরে আমরা বাকি আলোচনাটা করতাম। ধন্যবাদ। দেখুন, প্যারিস নিবাসী পিনাকি ভট্টাচার্য তিনি ঘোষণা দিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন যে ৩রা জুলাই যাতে জুলাই সনদ প্রকাশ্য দিবালোকে সবার সামনে স্পষ্ট হয়। সেই লক্ষ্যে তিনি তার লেসপেন্সার, তার মুরিদ যারা, তাদের উৎসাহিত করেছিলেন। কিন্তু শেষ অবধি এটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ায় এটা আবার তারিখ পরিবর্তিত হয়ে যায় এবং পরবর্তী তারিখ ঠিক করা হয় ৩রা অগস্ট। এবং এখন আবার আজকে জানা গেল যে সরকারি উদ্যোগ, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এটি উন্মোচন করা হবে ৫ তারিখে। অর্থাৎ আহ তাদের ভাষায় বিপ্লব বা আন্দোলন বা অভ্যুত্থান যাই বলেন, যে পরিবর্তনটির বেঞ্চমার্ক হচ্ছে 5 অগস্ট 2024। তো সেই স্মরণে ১ বছর পূর্তি উপলক্ষে তারা এটি প্রকাশ করবেন। এদিকে আবার এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে আজকে বিকেলে ৪টার সময় ঢাকা টাইম তারা একটা প্রেস কনফারেন্স করবেন এবং তারা এটা ৩ তারিখে শহীদ মিনারে উপস্থাপন করার চিন্তা করেছেন। এবং শহীদ মিনারে মূলত আপনার সমাবেশ করার কথা ছিল ছাত্র দলের, তো পরে ছাত্র দল এটা আবার শাহবাগে শিফট করে নিয়ে গেছে এবং গুডউইল জেস্টার হিসেবে তারা এনসিপি কে জায়গাটা ছেড়ে দিয়েছে। এখন আপনার ইনকিলাব মঞ্চ তারা আবার ওই শাহবাগ দখল নিয়ে বসেছিলেন আগে থেকে এবং ১ তারিখে তারা জোরদার ঘোষণা দেবেন করে পরে আবার ২ ভাগে বিভক্ত হয়ে আসল জুলাই যোদ্ধা বনাম নকল জুলাই যোদ্ধা রীতিমতো হুটোপুটিতে মেতে পড়েছিলেন। এটা একটা অদ্ভুত মজার ব্যাপার। তো যাই হোক, হাস্যরসের উদ্রেক করেছে এবং এটা সবাইকে বিস্মিত করেছে। তো যাই হোক, এখানে আপনার এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যে পরিবর্তনটি সূচিত হয়েছে তাদের মাধ্যমে, রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন, সেখানে সম অংশীদার এবং সম্মানের সঙ্গে যারা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সঙ্গে এই আন্দোলনে শরিক হয়েছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারপরে জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন, তারপর অন্য যারা আছেন সবাই প্রতি তাদের সম্মান আছে ইত্যাদি। কিন্তু তারা হচ্ছেন মূল অ্যাক্টর। অর্থাৎ তার মধ্যে আবার যে প্রথম সারির যাদেরকে আপনার ঘোষণা দিয়েছেন যে তারা তার এমপ্লয়ার বা আপনার যেটাকে বলা হয় যে এরাই তাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছেন এবং এবং রাজাসনে বসিয়ে দিয়েছে, নিয়োগকর্তা তো বটেই। এবং তার মধ্যে আবার মাহফুজ আলম, যিনি প্রথমে হুজুরে খামাকা ছিলেন, পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন নানামুখী ট্রল হওয়ার পরে, তিনি হচ্ছেন মাস্টার মাইন্ড। একেবারে ক্লিন্টনের দরবারে হাজির করে আন্তর্জাতিক বিশ্বে তাকে সেই খেতাব দিয়ে পরিচয় করিয়ে দিয়েছে। এখন বিষয় সেটি হচ্ছে তারা দাবি করছেন যে এই যে প্রথম সারির যারা এই আন্দোলন বা রেজিম চেঞ্জের প্রবক্তা, ক্যাটালিস্ট, তাদেরকে বীর শ্রেষ্ঠ এই খেতাব দিতে হবে। তারপরে যারা তাদের সহযোগী ছিলেন তাদের বীর বিক্রম এই গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড প্রদান করতে হবে এবং মুক্তিযোদ্ধারা যাবতীয় যত সুযোগ সুবিধা সম্মান পান সব তাদেরকে সমভাবে প্রদান করতে হবে। এবং আপনার যে কোনো সরকারি চাকরি বলুন, সুবিধা বলুন, সেখানে গ্যাজেটেড যারা জুলাই যোদ্ধা তাদের অগ্রাধিকার দিতে হবে এবং তারা কোনো অবস্থায়
কোটা, এখানে তাদের কোটা কোটা থাকতে হবে। ডেফিনেটলি কোটা মানে একেবারে বিশেষ ধরনের কোটা, খালি আপনার সাধারণ কোটা হলে হবে না। মানে ইটস গ্যারান্টিড, কোনো মেরিট টেরিট, কোনো প্রতিযোগিতা কিছু প্রয়োজন হবে না। তারাই সবকিছু। কারণ এই বিপ্লব সম্পন্ন করার জন্য তাদের ভাষায় তারা তাদের জীবনের সর্বস্ব সবকিছু বাজি ধরেছেন, এবং এই বাজি ধরে তারা এই ঘোড়দৌড়ে জিতে গেছেন। সুতরাং আপনার যেহেতু এই বাজিটা ধরার পেছনে অনেকের ইনভেস্টমেন্ট আছে দেশে বিদেশে, তো ফলে আপনার ওই রেস কোর্সে যেটা পরে সোহরাওয়ার্দী উদ্যান হয়েছে, সেই ব্রিটিশ আমল থেকেই কিন্তু এখানে ঘোড়দৌড়ের প্রতিযোগিতা হতো, এবং এটা এক ধরনের জুয়া খেলার মতো। ঘোড়ার উপর ইনভেস্ট করতেন, বাজি ধরতেন, এবং যেই ঘোড়া জিততো তারা লাভবান হতেন। এবং এই প্রক্রিয়ায় আমরা দেখেছি ওই দেওয়ান গনিউর রাজা চৌধুরীর রোজনামচা, যেটি হাসন রাজার পুত্র, তিনি কিন্তু এগুলো সরেস বর্ণনা দিয়ে গেছেন। আমি আর সেই ইতিহাসে যাচ্ছি না, কিন্তু অনেকটা সেরকম। এখন সেখানে এই বাজি ধরার পেছনে যশ সরোস মহোদয়ের মতো ব্যক্তিরা আছেন, হাঙ্গেরীয় বংশোদ্ভূত আহ আমেরিকান জুইশ ধনকুবের। আবার তার পুত্র কিন্তু এই সরকার গঠিত হবার পর এসে এই যে জুলাইয়ের সহযোদ্ধা যারা প্রথম সারি, তাদের সঙ্গে এসে ফটো সেশনও করে গেছেন। সেটা আমরা দেখেছি গণমাধ্যমে বা সামাজিক গণমাধ্যমের কল্যাণ। এখন এই যে ইনভেস্টর, তাদের প্রতি তো আপনার একটা দায়বদ্ধতা আছে। তারপর যারা যাদের অঙ্গহানি ঘটেছে, যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে। সবকিছু মিলিয়ে তারা স্মরণকালের সেরা ডিভিডেন্ড পেতে চাচ্ছেন তাদের এই জুলাই ঘোষণার মাধ্যমে, যদিও সেটি এখন অগাস্টে এসে ঠেকেছে। এখন সবাইকে অবাক করে যদি ব্যাপারটা দাঁড়ায়, এরকম হুট করে ঘোষণা দিয়েছেন যে অগাস্টের বদলে সেপ্টেম্বরে হবে, তাহলেও চমকিত হওয়ার মতো কিছু থাকবে না। কারণ আপনার এই বিষয়টা ক্রমে শিফটেড হচ্ছে, এবং নানান কারণে। তো ফলে আপনার এটা নিয়েও নানান রকমের ধোঁয়াশা কুয়াশা আছে। আর এদিকে আপনার নির্দিষ্ট এই তারিখে আপনার নানান রকমের ষড়যন্ত্র তত্ত্ব ডানা মেলছে। সিনিয়র সাংবাদিক আজহার আলী সরকার, তিনি পরিষ্কার জানান দিয়ে দিয়েছেন যে ব্যাপক মারামারি ঝামেলা হবে, এবং এমন কিছু ঘটবে যা আমরা কোশ্চিনকালে চিন্তা করতে পারিনি, এরকম তিনি কিন্তু দায়িত্ব নিয়ে বলছেন। এবং তিনি আপনার তার ভাষায় পুতুলাপার একেবারে ঘনিষ্ঠ স্নেহভাজন সাংবাদিক। পুতুলাপা মানে বেগম খালেদা জিয়া, একেবারে উত্তরবঙ্গে বাড়ি তার, এবং প্যাশনেট তার ব্যাপারে। তিনি যা বলেন, যখন বলেন, খোলামেলা বলেন। কয়েক মাস আগে তিনি তার ঘোষণা মোতাবেক আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের সঙ্গে বঙ্গভবনে গিয়ে দেখা করে এসেছেন, এবং বেশ কয়েক ঘন্টা একান্ত আলাপচারিতায় তিনি লিপ্ত হয়েছিলেন। তো ফলে তার একটা অ্যাক্সেস আছে সর্বত্র। তিনি যখন বলছেন তখন বিষয়টাকে সিরিয়াসলি নিতে হয়। আবার আপনার গুহ্য পুরুষদের একজনের, যিনি অ্যানোনিমাস থাকতে চেয়েছেন, তার বরাত দিয়ে সোশ্যাল মিডিয়ামে আমরা দেখলাম যে বলা হচ্ছে যে আত্মঘাতী একটা ঘটনা ঘটবে এই সমাবেশে, এবং তার ফলে এমন একটা শকওয়েভ সেটার দ্বারা আপনার ছড়িয়ে পড়বে সর্বত্র, যে সেটাকে জাস্টিফিকেশন হিসেবে ব্যবহার করে যেই দলটি ক্ষমতা হারিয়েছে 1 বছর আগে, সেই দলের নেতা কর্মীদের উপর অবর্ণনীয়, যেটাকে স্ট্রিম রোলার, সেটি চালানোর প্রক্রিয়াটি শুরু হবে। অর্থাৎ আপনার ইনক্লুসিভনেসের বদলে, যে তাগিদটা আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আছে, তার বদলে এক্সক্লুসিভনেস নিশ্চিত করার জন্য যাবতীয় যা কিছু দরকার সেটি করার চেষ্টা হবে। এবং এই ব্যাপারে আপনার পাকিস্তান অকুপেশন আর্মি যা পারেনি, প্রয়োজনে তাও করে ফেলা হবে। অর্থাৎ যত রকম ভাবে ভৎসনা করা যায়, তিরস্কার করা যায়, নিবৃত্ত করা যায়, তারপরে আপনার মেইন স্ট্রিমিং, আমাদের শ্রীমান পিনাকি ভট্টাচার্য গোপালগঞ্জবাসীকে যেমন মেইন স্ট্রিমিং এ যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন, স্যার লাস্ট কলের মতো, যে আইদার আপনি সামিল হয়ে যান, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবেও আপনার একটা খানা থাকবে, কিন্তু আপনার এই যে বেলিজারেন্ট ভাব নিয়ে থাকলে আম ছালা সবই যাবে, এরকম একটা ইঙ্গিত
তিনি প্রদান করেছিলেন, 1 মাসের সময় বেঁধে দিয়েছিলেন আপনার গোপালগঞ্জবাসীকে, এবং বলেছিলেন যে সেখান থেকে বেরিয়ে যাওয়া যাবে কিন্তু ঢোকা আর যাবে না। প্রয়োজনে ভিন্ন এলাকার লোক, মানে পার্বত্য এলাকায় যেমন অনেকে সেটেল করেছেন না, নদী হ্যাঁ, ভাঙা মানুষ, সেই রকম এখানে ভিন্ন জেলার লোক এনে গোপালগঞ্জের মাটিকে পুত পবিত্র করা হবে আর কি, এবং নামও পরিবর্তন করে দেওয়া হবে প্রয়োজনে। এই ঠাকুরের নামে নাম চলবে না, এটা হয় আরবি বা ফার্সি কোনো একটা নাম। সেই পাকিস্তান আমলে যেমন আপনার এই নেত্রকোনা, ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল নাম পাল্টে আপনার কায়েদেবাদ, তারপরে নেসারাবাদ এই ধরনের নাম দেওয়ার চেষ্টা ছিল, বা বিকে গাঙ্গুলি লেন যেটা কায়েতটুলি সেটাকে জাহানারা রোড বানানোর প্রচেষ্টা চলেছে, সেরকমের একটা আপনার ক্লিনজিং চলবার এখানে সম্ভাবনা আছে। এখানে আমার আমার কয়েকটা প্রশ্ন আপনার কথা জি শুনে মনে হলো যে আপনি যে এনসিপি যদি আগামীকাল 3রা আগস্ট শহীদ মিনারে তারা যদি জুলাই সনদ ঘোষণা দেয়, তাহলে এই যে জি জাতীয় ঐক্য কমিশন জুলাই সনদ নিয়ে এত আলোচনা করলো, আবার আজকে জি ঢাকার সময় 5:30টায় উপদেষ্টা পরিষদের একটা জরুরি মিটিং এর খবর পেয়েছি, তো জি তারা 5 তারিখে ঘোষণা করবে, আবার অ্যানোনিমাস একটা সোর্স থেকে বলছে যে এখানে ব্যাপক বোমাবাজি বা আক্রমণ হবে। তাহলে আসলে এটা কোথায় হবে আগামীকাল 3 তারিখে? বা এনসিপি কেন আলাদা ঘোষণা করতেছে? উপদেষ্টা পরিষদ বা যেসব পার্টি একসাথে আছে, জামাত বিএনপি, তারা কবে ঘোষণা করবে? আমরা আবার শুনলাম যে একটা ঐকমত্য হয়েছে, আবার শুনছি যে বিএনপি সাইন করবে না। আসলে মানে আমরা তো কনফিউজড হয়ে যাচ্ছি। দেখুন, দেখুন এই পুরো বিষয়টা নিয়ে খুব ঠান্ডা মাথায় একটা ধূম্রজাল তৈরির চেষ্টা হয়েছে মিটিকুলাসলি, যে ডিজাইন তারা করে অভ্যস্ত, হাত পাকিয়ে ফেলেছেন তার অংশ হিসেবে। সুতরাং এই যে অ্যাপারেন্ট কনফিউশনটা, সেটা যারা বেলিজারেন্ট পক্ষ তাদের জন্য, তারা নিজেরা কিন্তু সব ঠিকঠাক আছে। এবং আহ, আপনার ধরুন এখানে বাম ধারার কিছু দল কিন্তু তারা আপত্তি তুলেছেন, যেমন প্রিন্স মহোদয় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তারা বলেছেন দে ডোন্ট ওয়ান্ট টু বি পার্টি টু দিস, ওয়াক আউট করে চলে গেছে। তো এরা হচ্ছে ক্ষীণকণ্ঠ, মার্জিনালাইজড এদের দৃষ্টিতে। এখানে যারা মূলত দক্ষিণপন্থী বা ডান ধারার মানুষজন, তাদের আহ, আপনার একটা সম্মিলন বলা যেতে পারে। টোকেনিজমের অংশ হিসেবে হয়তো জোনায়েদ সাকির মতো ব্যক্তিবর্গ থাকবেন, বাট অন দ্য ফ্রিঞ্জ। আপনার মেইন স্ট্রিমে কিন্তু সর্বাগ্রে থাকবে এনসিপি, যেটি প্রফেসর ইউনূসের স্বপ্নের রাজনৈতিক দল, এবং তার অপাত্য স্নেহধন্য এই তরুণ তুর্কিরা, তাদের ভাষায় তারা সবকিছুর মূল দাবিদার, মানে অর্থাৎ যে মৌরুসি পাট্টাটা, সেটা মূল শরিক তারা। অন্যরা আপনার জুনিয়র পার্টনার হিসেবে থাকতে পারে, মানে বিস্কুটের গুঁড়ো বা ক্রাম, সেটা হয়তো ছিটে ফোটা তারা পেলেন। মূল যে ডিভিডেন্ড, এটি অবশ্যই হতে হবে তাদের। আর যখন একবার বীরশ্রেষ্ঠ হয়ে যান জীবিত অবস্থায়, খেয়াল করেন, সেটা কিন্তু নতুন মাত্রা যোগ করে। কারণ আমাদের যে কজন বীরশ্রেষ্ঠ আছেন মহান স্বাধীনতা যুদ্ধের সঙ্গে, যাদের নাম ওতপ্রোতভাবে জড়িত, তারা সবাই কিন্তু আপনার মৃত, শহীদ। শহীদ হয়েছেন। সুতরাং তারা জীবিত মানুষ যখন শহীদের মর্যাদা পায়, তাদেরকে গাজী বলা হয় ইসলামী পার্লেন্সে। তো তারা গাজী, সেই রকম একটা ভাবভঙ্গি এর মধ্যে আছে। আর এখানে আপনার ভয়েস অফ ডিসেন্ট বা ভিন্ন মতের ন্যূনতম কোনো মানে আপনার যেটাকে বলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এখানে সহ্য করা হচ্ছে না বা থাকবে না, এবং সেটি তারা নিশ্চিত করবেন। আপনার আহ মোহাম্মদ গাদ্দাফি বলুন বা আপনার সাদ্দাম হোসেন বলুন, তারাও কিন্তু এই রকমের একনায়কতান্ত্রিক আপনার চিন্তা কোশ্চিনকালে করেন। সেই রকমের একটা ফাসাদ তারা বিনির্মাণের চেষ্টা করছেন। আর আমাদের বন্ধুবর সতীর্থ আহ ইলিনয় অধ্যাপক প্রফেসর ডক্টর আলী রিয়াজ, তিনি সারা জীবন কিন্তু আপনার বাম ধারার যে এক্স, সেটা গ্রাইন্ড করেছেন। আমরা তো প্রায় একই সময় বেড়ে উঠেছি। তার ডাকনাম বিজু, এবং আলী আনোয়ার মহোদয়ের সহোদর। এই আলী আনোয়ার মহোদয় তিনি
আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। আহ, আমরা মানে আমাদের সলিমুল্লাহ খান এবং আব্দুল্লাহ সাকি, তাদের নেতৃত্বে এই যে প্র্যাক্সিস অধ্যয়ন সমিতি গড়ে উঠেছিল। হ্যাঁ, হ্যাঁ, তাদের হ্যাঁ, হ্যাঁ। মুখপত্র ছিল প্র্যাক্সিস জার্নাল। তো সেখানে মুসলিম বিবাহ আইন ও প্রচলিত শিরোপীরা নামে একটি প্রবন্ধ আহ, রচনা করেছিলেন, এবং সেটি প্রকাশের ব্যবস্থা আমরা করেছিলাম প্র্যাক্সিস জার্নাল, আলী আনোয়ার মহোদয়। এবং এই প্রবন্ধটি প্রকাশের কারণে তৎকালীন সরকার এই বিশেষ ইস্যুটি প্র্যাক্সিস জার্নালে সেটি নিষিদ্ধ ঘোষণা করে, এবং এই খবর প্রতিটি আউটলেটে তৎকালীন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা হয়। তার মধ্য দিয়ে অখ্যাত নিভৃত প্র্যাক্সিস জার্নাল জাতীয় পরিচিতি অর্জন করে ফেলে। খেয়াল করা। তো এই যে বাম ধারার একটু প্রথা বিপরীত অভিলক্ষে হাঁটবার মতো একটি পরিচয় তার ছিল, আছে। আমাদের আহ, আহ, আবু জাফর ওবায়দুল্লাহ, যিনি রাজকবি নামে পরিচিত ছিলেন, সচিব সাবেক, পরে ওয়াশিংটনে মাননীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এরশাদ সরকারের। তিনি আপনার বাংলা একাডেমিতে এসেছিলেন আপনার এই বইমেলা উপলক্ষে। তো সেখানে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আপনার প্রতিবাদ গড়ে তুলেছিলেন, এবং স্লোগান মুখর সেই অভিব্যক্তি এখনো আমাদের চোখে ভাসে প্রফেসর আলী রিয়াজের। তো সেইখান থেকে তিনি 180 ডিগ্রি সমারসল্ট করে একেবারে যাদেরকে একসময় সাম্রাজ্যবাদ বলে গালিগালাজ করতেন, সেই মার্কিনীদের একেবারে বরপুত্রে তিনি রূপান্তরিত হয়েছেন। এবং অ্যাম্বাসাডর মাইলাম, জন ডালনুইস এবং তিনি, তারা মিলে আপনার যে সুতোর টানগুলো দিয়েছেন। এবং সেটা আবার জন ডালনুইস সম্প্রতি এসছিলেন ঢাকায়, এসে বলে গেছেন হুম। যে মার্কিন যে ইনভলভমেন্টের কথা বলা হয় এই আপনার জুলাই আগস্ট বিপ্লবের প্রসঙ্গে, সেটি আসলে মিথ। অর্থাৎ ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই রকমের একটি স্ট্যান্ড নিয়ে তারা বসে আছে। তো একটা ডেসপারেশন আছে আমাদের বন্ধুবর্গের, দ্রুততম সময়ের মধ্যে এটি শেষ করতে চান, জবনিকা পাঠ করতে চান, এবং আপনার সেটা বলি আমরা বাড়ি ফিরে যেতে চান, অর্থাৎ নতুন খুঁজে পাওয়া বাড়ি মার্কিন মুলুকে আটলান্টিকের ওই পারে। তো ফলে এই ডেসপারেশনের কারণে আপনার প্রেস ভাইদের মতো ব্যক্তিবর্গ একটু উষ্মা প্রকাশ করছেন যে ভাই, কিলিয়ে কাঁঠাল পাকাতে পারেন আপনি, কিন্তু সেটা তো সুস্বাদু হবে না ভোক্তার জন্য। আহ, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে সময় বেশি আর নেওয়া যাবে না, কাট অফ ডেট এখনই। তাহলে এরকম একটি এখন, পটভূমি এখানে হ্যাঁ, কাজ না বল, করছে। না, আমি আমি যেটা তো বলতে এখন চাচ্ছি যে যে আপনি বলুন। বিএনপি জামাত এদের অবস্থান কি এই জুলাই সনদ নিয়ে? সবই তো এনসিপি, এবং তারা সাতজনকে বীরশ্রেষ্ঠ ঘোষণার দাবি জানিয়েছে। এই আসিফ, হাসনাত, সার্জিস, নাহিদ, জি, এরা। জি। বিএনপি কি এখন কি ধরুন ভূমিকা আছে? এরা তো বেসিক্যালি ওরা পরিষ্কার বলে দিয়েছে যে এদেরকে জুনিয়র পার্টনার হতে হবে। আচ্ছা। আপনি খানা যদি এক টেবিলে বসে খেতে চান, আপনাকে সাইড লাইনে থাকতে হবে। মেইন স্ট্রিম থাকবে কিন্তু এনসিপি, বয়সে যতই আচ্ছা। নবীন হোক না কেন, টডলার হন না কেন, দে মাস্ট বি, ওই বালক তো রাজাদের বিএনপি মতো মানবে অবস্থা। সেটা? বিএনপি সেটা মানবে? বিএনপি চাইলে বৈরম খানের ভূমিকায় যেতে পারে, মানে ভাবটা এরকম আর কি। নাবালক আচ্ছা, রাজা সিংহাসনে থাকবেন আকবরের মতো, আচ্ছা। তার অভিভাবক হিসেবে তারা হয়তো থাকতে পারে। এবং বয়স আরো দিন দিন বাড়বে। আমাদের আহ, সম্মানীয় তারেক জিয়ার আপনার ম্যাচুরিটি আরো বাড়বে ন্যাচারালি, প্রতিদিন যাচ্ছে, একদিন একদিন করে বয়স বাড়ছে না। তো হ্যাঁ, সেই হ্যাঁ, হিসাবে হ্যাঁ। বৈরম খান হিসেবে হয়তো আরো মানানসই হবে ভূমিকাটা। তার মানে এখন আর একাধিক জামাত, দিনে জুলাই সনদ, হ্যাঁ, জামাত কি, জামাতের হ্যাঁ, ভূমিকাটা কি? আর জামাত ন্যাচারালি সবচাইতে পুরনো রাজনৈতিক দল যে কটি আছে এখানে ফোল্ডে। এবং আপনার তারা বারংবার ক্রান্তি লগ্নে 180 ডিগ্রি সমারসল্টে যাওয়ার একটা ইতিহাস রচনা করেছে। এবং আচ্ছা। আমার অবজারভেশন যেটি, জামাত সম্পর্কে যত রকম প্রচারণাই থাকুক না কেন, 1971 সনের স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ণ সদস্য, তাদের ক্যাডার তো ধরেন 4টা হুম, লেয়ার আছে, হুম। পূর্ণ সদস্য যারা, একজন লোকও কিন্তু প্রাণ হারাননি 71 মুক্তিযুদ্ধের সময়। বেঘরে মারা গেছে মুসলিম লীগ, নেজামি ইসলামী ইত্যাদি ধরনের যে পাকিস্তান সমর্থক দলগুলো ছিল ঢিলা ঢালা টাইপ, তারা।
আপনার মুক্তিযোদ্ধারা সবুর খান যখন মানে এই যে 14 বা 15 তারিখেও পাকিস্তানের পক্ষে জিন্দাবাদ ধ্বনি দিয়েছেন, তার রাইট হ্যান্ড লেফটেন্যান্ট ছিল বলাই নামে একজন দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের লোক। মুক্তিযোদ্ধারা দেশে প্রবেশ করে প্রথমে কিন্তু বলাইকে বধ করেছে, সবুর খানকে করেন। এবং তিনি পরবর্তীতে নির্বাচনে তিনটি আসনে বিপুল ভোটে ঠিক আছে। জয়লাভ করেছেন। এবং তার মধ্যে একটি আসন তিনি ছেড়ে দিয়েছিলেন সৈয়দা আহ, রাজিয়া। মহোদয়কে, জি রাজিয়া, হুম। ওনাকে, এবং তিনি জয়লাভ করেছিলেন। তো ফলে আহ, এই যে অবস্থাটা, সেটি আসলে কি প্রমাণ করে যে তারা যথেষ্ট সাবধানী মানুষ। এবং 72 থেকে 75 এই পুরোটা সময় তারা যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন। হুইস্পিয়ার ক্যাম্পেইন করেছেন তারা, অর্থাৎ কানে কানে তাদের কার্যক্রম চালু রেখেছিলেন। এবং অনেকেই হয়তো তবলিক মুভমেন্টে যোগদান করে ফেলেছিলেন, যেহেতু নির্দিষ্ট এলাকায় থাকা যাচ্ছে না, চড়ে বেড়ে বেড়াচ্ছিলেন ইত্যাদি। এবং একটা অংশ নেপাল হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিলেন। এবং আহ, তাদেরই একটি অংশ গিয়ে লেস্টারে, কিতবাজের এলাকা, সেখানে গিয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। এবং সেটি এখনো কিন্তু যথেষ্ট স্ট্রং ফুটিং এর শক্তিশালী। উপর আছে, দাঁড়িয়ে আছে। জি, লেস্টার ইসলামিক ফাউন্ডেশন। তো ফলে তাহলে আহ, জি, বল। ফলে এই যে গ্লোবাল তাদের যে আপনার নেটওয়ার্ক, তাদের কাউন্টার পার্ট হচ্ছেন নর্থ আফ্রিকা এবং মিডল ইস্টে এখওয়ানুল মুসলিমুন, অর্থাৎ মুসলিম ব্রাদারহুড, যেটা ইংরেজিতে আমরা বলছি। এবং তাদেরই একটি অংশ সৌদি, এই যে আপনার রেজিম, তাদের মধ্যে ভালো রকমের স্পেস তারা এনশিওর করতে সক্ষম হন। এবং আপনার বাংলাদেশে রাবেতাত আল আলম আল ইসলামিয়া, অর্থাৎ ওয়ার্ল্ড মুসলিম লীগের যে শাখাটি প্রতিষ্ঠিত হয়, সেটির কান্ট্রি র্যাপ হিসেবে দায়িত্ব পালন করেন প্রয়াত মীর কাসেম, যিনি আপনার আহ, ইসলামী ছাত্র সংঘের অন্যতম কাণ্ডারি ছিলেন, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম যিনি এই আপনার পিভোটাল রোল প্লে করেন ইসলামিক ছাত্র শিবির প্রতিষ্ঠায়। এবং তিনি এই রাবেতার কান্ট্রি র্যাপ হয়ে আপনার দক্ষিণ পূর্ব বাংলাদেশে বিশাল রকমের নেটওয়ার্ক গড়ে তোলেন। এবং রোহিঙ্গারা প্রথম আপনার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে যখন ঢুকে পড়ে দলে দলে, এই যে কোট আনকোট বানিয়ে লাহান আসতেছে, যে তারা আপনার এই ধরুন রাজা পালং, কুতু পালং, মরিচা পালং, ওয়াইকং, নীলা, ঘুংদুম, কচুবুনিয়া, এই যে পুরো ওই অঞ্চল জুড়ে তারা থিতু হন। এবং তাদের মধ্যে রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশনের কাজটি কিন্তু মীর কাসেম আলী সাফল্যের সঙ্গে করেন। এমনকি ভ্রাম্যমাণ আহ হাসপাতাল গড়ে তোলেন কাপ্তাই লেকে, মাইনি মুখে, লংগদু, এইসব জায়গায়। এবং আহ পরবর্তীতে তিনি এই জামাতে ইসলামী মধ্যে কর্পোরেট কালচারটা প্রযুক্ত করেন, এবং দিগন্ত টেলিভিশন, নয়া দিগন্ত প্রভৃতি আউটলেট সংস্থাপন করেন, কেয়ারি সিন্দাবাদ চালু করেন, এবং তার মানে আমূল এইখানে পরিবর্তন নিয়ে আসেন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জামাত একটা সুবিধাবাদী অবস্থানে থাকবে। ধরার যদি রাজনৈতিক ভাবে খায় জি, ছেলে, বিএনপি কিছুটা ধরা খাচ্ছে রাজনৈতিক ভাবে, এনসিপি কে সামনে দিয়ে জি, ডক্টর ইনুস তার তার ব্রেন চাইল্ড তাদের কাজে লাগাচ্ছে। তো আমরা এখন তাহলে জি, অপেক্ষা করি, এবং আশঙ্কার যে জায়গাটা, যে এই জুলাই ঘোষণা দিয়ে সেখানে যদি কোনো জঙ্গি হামলা হয় বা জঙ্গি হামলা পরিকল্পিতভাবে করানো হয়, সেক্ষেত্রে এটার যে শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না, এটা বহির্বিশ্বে কিন্তু আবার অন্যভাবে ট্রান্সলেটেড হয়। তো আমরা Sure. এটা হ্যাঁ, নানামুখী দিক আছে। ডেফিনেটলি এখন সময়ের অপেক্ষা, আলটিমেটলি কি দাঁড়ায়, লেটস সি। জি, না অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় বন্ধুরা, আমরা সবার সবার পক্ষ থেকে প্রফেসর কলিমুল্লাহকে ধন্যবাদ জানাই। এবং জুলাই সনদ সম্পর্কে আপনারা শুনলেন, আমরা সবাই আসলে অপেক্ষা করি যে দেখি এই জুলাই সনদকে কেন্দ্র করে আর কি কি ঘটনা ঘটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।